রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করতে আসছি সেটা হচ্ছে আমাদের বর্তমান সামাজিক পরিবেশ যে একটা প্রবলেম খুবই দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে বেকারত্ব বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করব না। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাব যেটা খুব একটু ভিন্নধর্মী হতে পারে স্বাভাবিক। এটা আমি জানি না এর আগে এই বিষয়ে কেউ কোনো কথা বলেছে কিনা। তো যদি কেউ বলে থাকে হয়তো আমার নজরে আসে নাই। কিন্তু আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপাতত আমার এই যে যতটুকু অভিজ্ঞতা অর্জন হয়েছে সেই বিষয়ে আলোচনা করার জন্য, এবং এই অভিজ্ঞতাটা হয়েছে আমি চাক্ষু সাক্ষী দেখেছি, শুনেছি, এবং বিভিন্ন জায়গায় যতটুকু যেতে পেরেছি তাদের সাক্ষাৎকার নিয়ে আজকে সে কথা বলতে আসছে। আজকে বিষয়টা হচ্ছে আমাদের সমাজে যেটা হয় মানে অরহ সবচেয়ে বেশি আমাদের এই সাব কান্ট্রি ইন্ডিয়ান বলতে বলা যেতে পারে, বা আমাদের বাংলাদেশ আসলে হচ্ছে ইন্ডিয়ান যে ভারতীয় জাতির যেটা রয়েছে, আমরা যারা রয়েছে, দেশটা কিন্তু আলাদা হয়েছে কথা সত্য, কিন্তু তাদের জেনেটিক একটু মিল আছে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা কিন্তু এই দেশে ছিল, আশেপাশে অখণ্ড বাংলা। সেটা হচ্ছে আমাদের আজকে যে বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অদ্ভুত, মানে বলা যেতে পারে নিকৃষ্ট। চাচ্ছি আমরা এটা আলোচনা করার জন্য, কিন্তু বাধ্য হচ্ছে। কেন বাধ্য হচ্ছে? কারণ হচ্ছে আজকে এটা মুখোশ উন্মোচন করতে হবে। একটা বড় একটা ভণ্ডামি যেটা, এটা হচ্ছে বিয়ে নিয়ে রাজনীতি। হ্যাঁ, বিয়ে নিয়ে রাজনীতি। এমন কোনো পুরুষ পাবেন না, ছেলে পাবেন না যে রাজনীতির শিকার হয় নাই। রাজনীতি মানে বলতে বোঝাচ্ছে বিয়ে নিয়ে যে কত প্রকার রাজনীতি হয়, কত ধরনের যে পলিটিক্স হয়, এটা আসলে বিয়ের বাজার যে নাম নেমেছে সে তো জানে, আর যে নামে নাই সে জানবে। আসলে এখন বিষয়টা হচ্ছে এটা কি আমার অভিজ্ঞতা আরকে বলবো? হ্যাঁ, আমার অভিজ্ঞতা আরকে অবশ্যই বলবো। তার আগে আমি আমার সিনিয়রদের বিষয়ে বলবো, যারা যাদেরকে দেখেছি যে এই বিষয়ে অনেক সময় ভেঙে পড়তে বিয়ে নিয়ে। আচ্ছা, ১ম এ আমি শুরু করি। কেন রাজনীতি হয়? আমাদের দেশে রাজনীতির মেন হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের এখানে সমাজটা কিন্তু সাম্য সমাজ না। এখানে ধনী-দরিদ্র অনেক প্রভেদ। এখানে ১৫% মানুষের যে সম্পত্তি আছে, ৮০% মানুষের সম্পত্তিটা নেই। এই যে সমাজটা এখানে। এবং এই ধনী-দরিদ্রটা বৈষম্য বিরাজ করতেছে সেই ব্রিটিশ আমল থেকে কিন্তু। আবার বলতেছি কিন্তু। ব্রিটিশ আমল থেকে। তারা এই সমাজটা গঠন করে গেছে কিন্তু। ওই দালাল যারা ছিল বা ক্লার্ক যারা ছিল, তারা বিভিন্ন কৌশলে সম্পত্তি আত্মসাৎ করে তারা ধনী হয়ে গেছে। আর যারা ৮০% বা ৭০% মানুষের যে সম্পত্তি নেই, তারা কিন্তু এখানে তাদের আমরা মধ্যবিত্ত বলি। কি বলি? মধ্যবিত্ত বলি। আজকে সেই মধ্যবিত্তদের বিষয়ে কথা বলব। হ্যাঁ, বিয়ে নিয়ে রাজনীতি হচ্ছে মেইন কারণ হচ্ছে কি, প্রত্যেকটা বাবা-মা সে চায় তার পাত্র-পাত্রীকে সঠিক জায়গায় আ আ বিয়ে দেওয়ার মাধ্যমে তারা লাভবান হতে। আসলে এখানে একটা কথা সবসময় আমরা শুনে আসতেছি, উপযুক্ত পাত্র-পাত্রী। আমি আসলে বুঝতে পারলাম না, উপযুক্ত পাত্র-পাত্রী বলতে কি বোঝানো হচ্ছে? বয়সের ক্ষেত্রে বোঝানো হচ্ছে? শিক্ষার ক্ষেত্রে বোঝানো হচ্ছে? নাকি অন্য কিছু? আমার তো মনে হচ্ছে অন্য কিছু। উপযুক্ত বলতে আসলে এটা না যে কোয়ালিফাইড। অন্যদের বেশি উপযুক্ত বলতে বোঝানো হচ্ছে শিক্ষাটাকে, মেধাটাকে। কিন্তু আমাদের দেশে উপযুক্ত বোঝানো হচ্ছে আপনার বিশেষ সম্পত্তি, অর্থাৎ ভেরি ক্লিয়ার। আপনার যদি অনেক সম্পদ থেকে থাকে, আপনার যদি অনেক অর্থ থেকে থাকে, তারপর কোনো সমস্যা নেই। আর যদি আপনার যদি অর্থ সম্পদ কোনোটা থেকে না থাকে, তারপর সমস্যা আছে। আপনি যত চেষ্টা করেন, আপনি এদেশে বিয়ে করতে পারবেন না। আপনি চোরাবালিতে সাঁতার কাটতে পারবেন, কিন্তু বিয়ে করতে পারবেন না। নির্মম সত্য এটা। আচ্ছা, সেই কথা বলে এখানে আসছি। আমিও ফেস করেছিলাম, কিন্তু আমার সাথে অসুবিধা করতে পারে নাই। আমি সেই বিষয়ে আজকে শেয়ার করব। আমি জানি না আমার কথাগুলো আপনাদের সাথে মিলে যেতে পারে, বা আপনারা হয়তো ফেস করে আসছেন। আবার এমন হতে পারে আপনারা ফেস করতেছেন, হয়তো আমার কথাটা শোনার পর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এটাতে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে বা কীভাবে সমাধান করতে পারে। দেখেন, আমাদের এই বিষয়টা হচ্ছে কি, আমাদের যে সমাজ আছে এটা বেশিরভাগ পাত্রীপক্ষ আপনার রাজনীতি করে থাকে ছেলের পক্ষ থেকে, বা তার ছেলেটাকে চায় না। তারা কি চায়? তারা অর্থ সম্পদটাকে বিয়ে করতে চায়। এটা মনে রাখবেন। এটা আপনারাও স্বীকার করেন। হ্যাঁ, এজন্য দায়ী কে? এজন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ আর শিক্ষা। আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হচ্ছে দুনিয়াদারি হয়ে গেছে। যে তোমার কিছু থাক বা না থাক, তুমি বিয়ে বাজারে নামতেছো, তোমার অনেক কিছু নিয়ে আসতে হবে। আর মেয়ে পক্ষটাকে এভাবে তৈরি করা হয় যে তোমাকে এমন জায়গায় বিয়ে দিতে হবে যেখানে তোমার ৫ গোষ্ঠী বসে খেতে পারবে। এটা আমার কথা না, এক ড্রাইভারের কথা। সে আমাকে শেয়ার করছে যে মেয়ে পক্ষটা এরকম যে তাদের চিন্তা হচ্ছে ৫ গোষ্ঠী যেন বসে খেতে পারে। নির্মম সত্য। আমরা তো প্রায় বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্তেছি যে বিভিন্ন তরুণী প্রায় সুগার ড্যাডি বলেন, বয়স্ক মানে ৬০ উপরে প্লাস তাতে বিয়ে করতেছে। আমার কোয়েশ্চেন, ভাই এদেশে কি তরুণদের অভাব আছে? ভাই অভাব আছে। তরুণ আছে, কিন্তু তরুণীর যে ইয়াটা নাই, সম্পদটা নাই। এখানে যত কাজ করবেন দেখবেন বাংলাদেশে ভাই, বা ইন্ডিয়া সাবকন্টিনেন্ট বা ইন্ডিয়া সহ বলবো আমি এটা। আমি অন্য দেশে বলতে চাচ্ছিলাম না, কিন্তু একটু প্রভাব আছে। সব কিছু অর্থনীতি। মনে রাখবেন। যে ফুলে মধু থাকে না, সে ফুলে কিন্তু মৌমাছি যায় না। আর যে ধুতরা ফুলে মধু থাকে সে কিন্তু মৌমাছি যায়। কথাটা আশা করি বুঝে নিবেন আকার ইঙ্গিতে। এটাই সমস্যা।
তো পাত্রীপক্ষটা কেন রাজনীতি করে? পাত্রীপক্ষ নর্মালি পাত্রপক্ষে 10টা কোশ্চেন করে কমপক্ষে। তুমি কি করো, তোমার কি আছে, তোমার বাবার কি আছে, তোমার দাদার কি আছে, তোমার আর কি আছে, তোমার ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি আছে কিনা। কিন্তু পাত্রপক্ষ এত জিজ্ঞাসা করে? পাত্রীপক্ষকে জিজ্ঞাসা করে না, শুধু বলে ভাই সুন্দর হলো। ভাই সুন্দর বলতে কী বুঝাচ্ছেন আপনারা? ফর্সা, লম্বা উচ্চা লম্বা, ভাই 5 সাথে একসাথে হবে না। এখানে পাত্রীপক্ষের ডিমান্ড অনেক বেশি। আজকে আমি বেশ কিছু ঘটনা শেয়ার করবো, যার কারণে আমাদের সমাজে চিত্র ফুটে উঠবে। একটি পাত্রীপক্ষ ছেলেপক্ষতে কী কী চায়? সে সাকিব খানের মতো চেহারা চায়, সে সালমান খানের মতো বডি চায়, ঋত্বিক রোশনের ড্যান্স চায়, শাহরুখ খান ইনকাম চায়, এরকম। এই যে সমস্যাটা, হাতে 5টা আঙুল সমান করতে চায়। একটা ছেলে উপযুক্ত পাত্র যদি আমরা নির্বাচন করতে চাই, আমরা তাদের শিক্ষাটাকে বেশি মূল্যায়ন দিব না অর্থ সম্পদটাকে। যদি আপনি শিক্ষাটাকে মূল্য দেন, আপনি সে অর্থ সম্পদ পাবেন না, কারণ সে এতিমখানে পড়ে নাই। আর যদি অর্থ সম্পদ যদি মূল্যায়ন, তার শিক্ষা পাবেন না। এখন এই দেশে এত সমস্যা যে শিক্ষিত ছেলে বিয়ে করতে পারে না, অশিক্ষিত বা একাডেমি সে বিয়ে করতে পারতেছে, কারণটা কি? তার অর্থ সম্পদ দেখে। আবার এই ক্ষেত্রে পাত্রপক্ষ বিপদে পড়ে যে অর্থ সম্পদ দেখে বিয়ে করছে এবং স্বামী বা প্রভু দেখে অশিক্ষিত বা একাডেমিক জ্ঞান নেই, চালচলন অন্যরকম, এই তখন অনেক সমস্যা হয়ে যায়, যেটা অরহ কিন্তু ঘটতেছে। আমি প্রায় 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি যেহেতু পুরান ঢাকায় আসা যাওয়া করতাম, প্রায় সপ্তাহে 3 থেকে 4 দিন জজ কোর্ট দিয়ে প্রায় শুনতাম বড় ভাই উকিল বা ছোট ভাই যারা হয়েছে পরবর্তীতে, এই যে বিয়ে নিয়ে হয়েছে, সংসার ঠিক না। এটার মেন কারণটা কি? এটার মেন কারণ শিক্ষা। ওই যে আগে পরে বলেছিলাম, আমার দেশে ছোট একটা দেশে বহুমুখী শিক্ষা, এই দেশে এত শিক্ষা, এত ভেরিয়েশন যে মানুষের চিন্তা শুধু ভিন্ন রকম। আপনি চিন্তা করতে পারেন, ছোট একটা দেশ, ইসলামী বাংলা ভাষণ, বাংলা মাধ্যম, ইংরেজি ভাষণ, ইংলিশ মাধ্যম, কারিগরি, মাদ্রাসা 2 প্রকার, মানে মাথা নষ্ট হয়ে যায়। যত মত তত পথ। এই যে আমাদের দেশে কেন এটা হয়? কারণ হচ্ছে কি, আমাদের দেশে প্রত্যেকটা পিতা মাতা সে কী করবে? তার মেয়েকে নিয়ে রাজনীতি করবে। মেয়েরা যে একটু উচ্চারম্বা হয়, একটু যদি ইয়ে হয়, তার যদি একটু 1 খণ্ড একটু জমি থাকে, মনে করেন 1 খণ্ড, 1 শতাংশ মনে করেন, ওর পা মাটিতে পড়ে না। ঠিক আছে? ওর পা মাটিতে পড়ে না। তো আপনারা যারা এই বিষয়ে শুনে একটু আমার প্রতি বিরূপ মনোভাব করতেছেন, আসলে আমি দুঃখিত। আপনারা একটু ধৈর্য ধরেন, একটু পর সব বিষয় ক্লিয়ার হবে। এখন বিয়ের বাজার যেটা বলতেছেন পাত্রী, আমাদের সেখানে বিয়ে কিন্তু হচ্ছে না। ছোটবেলায় কত বিয়ে খেয়েছি, সপ্তাহে 2, 3, 4টা বিয়ে খেয়েছি। হ্যাঁ? এখন তো বিয়ে খাওয়া হয় না, 14 সাল পর থেকে। বিয়েই খাইনি। আচ্ছা খাইলাম না, হয়তো আমাদের সবাই বিয়ে হয়ে গেছে, বিয়ে খাওয়া হচ্ছে না। আর আপনারা খেতে পারলে আলহামদুলিল্লাহ। এখন সমস্যা হচ্ছে কি, বি বিয়েতে এত কঠিন হয়ে গেছে, জনসংখ্যা কিন্তু কমতেছে না। বিয়ে কিন্তু হচ্ছে না, জনসংখ্যা বাড়তেছে। এটাই হচ্ছে আল্লাহর গজব বলতে পারি এটা। যে আমরা দ্বীন ইসলামে যে নির্দেশিত আছে এটা মেনে চলি না। আমরা সবসময় এটাকে দুনিয়াদারি নিয়ে আসছি। অর্থাৎ আমাদের সমাজে মানুষদের একটাই ধারণা, সে যে মারা যাবে সেটা বিশ্বাস করে না। সে দুনিয়া আসছে অফুরন্ত হায়াত নিয়ে, সে অনেক সুখ চাবে, অনেক পাওয়ার চাবে, অনেক ইয়া চাবে। সে যে মারা যাবে যে কোনো মধ্যে, সেটা বিশ্বাস করে না। যদি বিশ্বাস যদি করতো, এই দেশটা মুসলমান নামে দেশ হতো না, এটা মুসলিম কান্ট্রি হতো। ইসলাম ধর্মে পালন হতো এখানে প্রকৃতপক্ষে। সে রোজা রাখবে, ইফতার করবে, সে হারাম টাকা কুরবানি দিবে, সে পর্দা করে বিভিন্ন জায়গায় অশ্লীল অঙ্গভঙ্গি করবে। আমি, আমার কি কম দোষ আছে? এই যে আমরা চাকরির খাতিরে খাতিরে আমার নবী সুন্নত পালন করতে পারি না, বিভিন্ন কারণে সমস্যা হয়। তারপর মাপটাপ চেয়ে নিয়ে ছাড়লাম, আমারও ভুল হতে পারে। একটু অবস্থা, পরিবেশ, পরিস্থিতি বুঝে একটু ছাড় দিতে হচ্ছে আল্লাহ। আমিও তো নিজে স্বীকার করি, ঠিক না? তো এই ক্ষেত্রে আমাদেরও সমস্যা আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, ওই যে বললাম বিয়ে খেতে। তো ঘটক সাহেব সাথে যখন বেশ কয়েকজন ঘটকের সাথে কথাবার্তা বলেছি, বড় ভাইদের ঘটনা দেখবো, তারা একমত হয়েছে। হ্যাঁ, অনেক সময় কি, যে বিয়ে কথাবার্তা চলার পর একসময় মেয়ে পক্ষ ভেঙে দেয়। অর্থাৎ তাদের দৃষ্টিতে ছেলেটা অযোগ্য। আসলে ঘটনা কি ভাই, এবার বলি, চোর যেমন চোরলে চিনে, পুলিশ তেমন পুলিশে চিনে। যে অসৎ, তার কাছে অসৎ পাত্রপাত্রী পছন্দ হয়, সৎ পাত্রপাত্রী পছন্দ হয় না। এইখানে সমস্যাটা, এটা মনে রাখতে হবে। আপনি অবশ্যই যোগ্য, আপনি অবশ্যই ভালো, অবশ্যই সৎ, এই জন্য আপনার কিন্তু বিয়েটা হচ্ছে না বিভিন্ন কারণে, এটা মনে রাখবেন। আপনি এটা না দুঃখ প্রকাশ করবেন না। আপনি যদি মনে করেন যে আপনি অযোগ্য, আসলে না। যার দৃষ্টিভঙ্গি যেরকম, তার সঙ্গী হয় সেরকম, এটা মনে রাখবেন। এখানে আপনি আমি কিছু বলার নাই। কিন্তু নির্মম সত্য হচ্ছে, কোটি কোটি তরুণ তরুণী বিয়ের বাজারে আসছে, কিন্তু তারা কিন্তু আসলে সঠিক পাত্রপাত্রী কিন্তু পাচ্ছে না। এখন সঠিক পাত্রপাত্রী বলতে কী বোঝানো হচ্ছে, একটু আগে বলেছি। আমাদের সে উপযুক্ত পাত্র, উপযুক্ত পাত্রী বলতে বোঝানো হচ্ছে, উপযুক্ত পাত্র বলতে বোঝানো হচ্ছে তার শিক্ষা থাকবে, দীক্ষা থাকবে, কেরিয়ার থাকবে, ব্যাংক থাকবে, ব্যালেন্স থাকবে, ফ্ল্যাট থাকবে, গাড়ি থাকবে, কোটি কোটি টাকা থাকবে, জায়গা থাকবে, জমি থাকবে। হ্যাঁ, বয়সটা কিন্তু থাকবে না, এটা তার কাছে। আর উপযুক্ত পাত্রী বলতে বোঝানো হচ্ছে লম্বা হবে, চিকুন হবে, ফর্সা হবে, হ্যান ত্যান, সিলিং ফ্যান। এটা যার যার ভাই অভাব, এখানে আমি তো বললে হবে না।
তো বড় ভাইদের যখন দেখেছিলাম যে বিয়ের বিষয়ে, তখন তাদের প্রায় হতাশা দেখতাম যে তারা খুবই মাঝে মাঝে খুব ডিপ্রেশনে ভুগে যেত যে বিয়ের বাজারে নামছি, এত রাজনীতি হচ্ছে, যদি জানতাম তাহলে তো লেখাপড়া করতাম না। তা বললাম যে কেন, কি হয়েছে? তো বলে এরকম যে এত বছর লেখাপড়া করে সমাজের পেশায় আসছি, যেই স্যালারি পাই না কেন, স্যালারি তো স্যালারি, সমাজের আমাদের একটা মান সম্মান আছে, কিন্তু বিয়ে বাজারে নেমে দেখি আমি কিছু অসহায়। পাত্রীর এত ডিমান্ড, যেন মনে হচ্ছে বাবা মা পাত্রীকে জন্ম দিছে, তার সকল চাহিদা আমাকে পূরণ করতে হবে। দেখছেন নিম্ন বাস্তবতা। আমাদের দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার মেয়ে মা ফাতিমাকে বিয়ে কি দেন নাই মাওলা আলীর সাথে? আপনি যতই রাজনীতি করবেন ততই তো ভুল করবেন। এদেশে প্রত্যেকটা মানুষ জয়, বিয়ে বাজারে নেমে জয়ী হতে চায়। এখানে ছেলে দেখুন দোষ নাই, সব দোষ মেয়েদের। অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি, ভাই একটা কথা বলি, দেশের জনসংখ্যা বর্তমান অনুযায়ী আপনার 20 কোটি যদি হয়ে থাকে, সর্বশেষ পরিসংখ্যান থেকে নেবে, মেয়েদের সংখ্যা 20 লাখ বেশি আছে, কিন্তু মনে রাখবে। সব পাত্র যদি বিয়ে করে, এখন 20 লক্ষ মেয়ে কিন্তু বিয়ে হবে না। এটা আল্লাহর গজব বর্তমানে। আমি যা বলছি স্ট্রেট কাট বলছি, এটা মনে রাখবেন। এই নারীবাদী দিতে বলতেছি। এখন 20 লক্ষ যে মেয়ে যে বিয়ে হবে না, ওই 20 লক্ষ মেয়েরা যে বাপ মার আন্ডারে আছে, ফ্যামিলি আন্ডার আছে, কিছুদিন বাপ মা যা চলে যাবে, ভাই বোন আলাদা যাবে, তো 20 লক্ষ মেয়েদের নারীদেরকে দায়িত্ব কে নিবে? রাষ্ট্র কে নিবে? হ্যাঁ, রাষ্ট্র নাগরিক না? ভাই এখনও সময় আছে, মাথা ঠান্ডা রাখেন, বিয়ে নিয়ে রাজনীতি করবেন না। আপনার যদি মনে হয় ছেলেটা শিক্ষিত আছে, তার আখড়াটা অনেক ভালো আছে, সম্পত্তি একটু কম আছে, স্বাভাবিক, আপনি বিয়ে করতে পারেন। নিজেকে মালিক আল্লাহ, আল্লাহ সম্পদ দিয়ে দিবে, মনে রাখবেন। আর আপনি যদি মনে করেন না তার রেডিমেড হইতে হবে, স্টাবলিশ হতে হবে, তাহলে আপনি আপনি পারবেন না। পাত্রীদের বলতেছি, আপনি এই সুগারেরই বিয়ে করতে হবে। এই সুগারের বিয়ে করে বাকি জীবন তাদের সাথে করতে হবে। এই ক্ষেত্রে একটু কথা মনে পড়ে গেল, সেই ছোটোবেলায় খালি পড়তাম যে সতীদাহ সতীদাহ, তখন বিষয়টা বুঝি নাই, কিন্তু এখন বুঝতে পারছি এই সুগারেরই থেকে। তখন বই পড়ছি বা চোখে দেখি না যে সে সময় সতীদাহ হতো এরকম যে স্বামী মারা গেলে স্ত্রীদেরকে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে দেওয়া হতো। তো তখন ভাবতে পারছি আসলে বিষয়টা কতটা নির্মম। আসলে এখন বুঝতে পারছি মোটামুটি যে ভুল নয় থাকে, এটা তাদের ধর্ম, তাদের বিষয়, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে একটু বাধ্য হচ্ছি। সত্যি দেওয়াটা আসলে এমন হতে পারে, আমি জানি না, কোশ্চেন করতেছি যে বৃদ্ধ লোকটা মারা গেছে এবং নতুন বউটা যেন না থাকে, তার সম্পত্তির জন্য তাকে আগুনে পুড়িয়ে, হ্যাঁ, মানে স্বর্গে যাওয়ার জন্য আগুনে পুড়িয়ে ফেরা হলো। সেটা খুব সুন্দর না, ইন্টারেস্টিং না? এখন যদি এটা যদি থাকতো এদেশে কেউ কোনো বৃদ্ধ মানুষকে বিয়ে করতো না? বৃদ্ধ মানুষের বিয়ে করার অধিকার আছে? সে তো একাকী থাকে। একটা জটিল একটা পরিবেশ আছে আমরা বিয়ে নিয়ে। ছেলের পক্ষ এটা চায় সেটা চায়, মেয়ের পক্ষ এটা চায় সেটা চায়। ভাই বিয়ে হবে ভাই মানুষের সাথে, ব্যক্তির সাথে, সম্পদের সাথে না। আজকে শিরিন ফ্রদ কিন্তু হচ্ছে না, লারি মজনু কিন্তু হচ্ছে না। লারি মজনু, শিরিন ফ্রদ, সে অমর প্রেমের কাহিনী আমরা কিন্তু এটা শুনে শুনে বড় হয়েছে। আজকে বিয়ে হচ্ছে টাকার সাথে, গাড়ির সাথে, বাড়ির সাথে। ভাই এই টাকা পয়সা ছোট একটা দেশে কোথায় পেয়েছেন এগুলো? আমাদের দেশে টাকা খনি আছে, আমি বলছি না। সে 90 দশকে 70% প্লাস গরিব ছিল। এ দেশটা বন্যার দেশ, খরার দেশ, ঘূর্ণিঝড়ের দেশ, বলছি না, ভূমিকম্পের দেশ, বলছি না এটা। আপনি আবাসন ব্যবসায় নেমে ব্যাংক থেকে টাকা ছাপায় ডোবানারা ভরাট করে ঢাকা শহরটাকে ধর্ষণ করে চিপা চাপা হাইলাস বিল্ডিং করে তাদের ধনী করে দিচ্ছেন। ওই সকল ছেলেরা লেখাপড়া করে নাই, হুন্ডা নিয়ে দাবড়ে বেড়াচ্ছে, দাবড়ে ভৌ ভৌ মারতে মারতে মা মাইয়া পাগল হয়ে যাচ্ছে। আর যা শিক্ষিত ছেলেরা, তারা বিয়ে করতে পারছে না। তারা বিয়ে না করার কারণে তাদের একটু পারিবারিক সমস্যা হচ্ছে, তারা মরে যাবে না। মনে রাখবেন, বিয়েটা আসুন না, বিয়ে মানে হচ্ছে দায়িত্ব। বিয়ে দরকার পরকালে হবে আমাদের যুব সমাজে। আমি মনে করি যাদের আখলাকটা ভালো, চরিত্র ভালো, তারা কখনো এটা মাথা নোয়া করবে না। তারা এটাকে জিহাদ হিসেবে মনে করছে যে আমি তো ভালো আল্লাহ, হয়তো তুমি আমার জন্য সেরকম পাত্রী তুমি তৈরি এই দুনিয়া পাঠাও নাই, যার কারণে আজকে এই অবস্থা। ডাবল পুরস্কার পাবেন ইনশাল্লাহ পরকালে, 70টা হুলপড়ি পাবেন, রাজ্য পাবেন। এইসব ভোগী যুগে আইন যেন না চলে। যে দেশে ছেলের কি সংখ্যা এত কম যে আপনাকে বুড়া বেটা বিয়ে করতে হবে। আচ্ছা বুড়া বেটা বিয়ে করতে হবে, সমস্যা নেই, তা তো বউ আছে। আচ্ছা বউ না, তো একটা কথা আলাদা। আপনাকে বুঝতে হবে, রিয়েলিটি বুঝতে হবে। আপনি চোখে যা দেখতেছেন তাই মনে হচ্ছে এটা না ভাই, খালি করছি বাজে বেশি, ভালো করছি বাজে না। এক গ্লাস পানিতে আপনি 1 ফোঁটা নীর কালি দিবেন, দেখবেন কি নাড়া দিতে হবে না, পুরা পানি গ্লাসটা নীর হয়ে গেছে ভাই। এই কালিটা হচ্ছে ছেড়ে, ছেড়ে দুটো হাত থাকলে যথেষ্ট। আপনি টাকা পয়সা গেলে টাকা পয়সা পাবেন, কিন্তু শিক্ষা না থাকলে শিক্ষা পাবেন না। যারা মুখে মুখে শিক্ষিত ছেলে নাম নিয়ে তুলতেছে তারাও আসলে ভণ্ড। তারা মুখে মুখে বলে শিক্ষিত ছেলে পাত্র, সে ভিতরে ভিতরে অবশ্যই সে রাখছে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই। এই যে দুনিয়াদারি এত চাহিদা হয়ে গেছে ভাই, এই চাহিদা সব পূরণ করতে পারবে বলেন? একটু থামেন না ভাই, জীবনটা খুবই সহজ, একটু জটিল কেন করতেছেন? লক্ষ লক্ষ তরুণ তরুণী বসে আছে, তাদের বিয়েটাকে সহজ করে দেন। এসব ভণ্ডামি ছাড়েন, যার যেটা আছে সেটা। আপনি যদি পাত্রী পছন্দ থাকে তাকে নিয়ে আসেন, আপনি পাত্রীকে বিয়ে করতে যাবেন। পাত্রীর সম্পদ না থাকে কোনো সমস্যা, একটু রিজিকে মালিক আল্লাহ। আর পাত্রদের বলতে চাচ্ছি, পাত্র যদি ভালো হয়ে থাকে, যদি পছন্দ থাকে, আপনি রাজনীতি করবেন না।
আপনি তাকে সহযোগিতা করুন। দেখবেন নতুন পরিবেশ আল্লাহ রিজিক দিয়ে তাদেরকে অনেক সম্প্রসারী করে দিবে। কিন্তু বয়সে তো চলে যাবে। বয়সে থেমে থাকবে না। থাকবে বলেন? প্রত্যেকটা পাত্র এই বিষয়ে একমত যে তারা প্রায় বলে যে, "ভাই পাত্রী খুঁজে পাচ্ছি না।" আমি বললাম, "ভাই সমুদ্রে এত পানি প্রমাণিত হলো সে পানি খাওয়া যায় না।" এই যে দুনিয়াদারির জন্য। তো কথাটা অনেক গভীরে যেতে পারতাম। আর সমালোচনা করব না। এখানে একটা কথা বলতে চাচ্ছি, আমাদের দেশে আসলে রাজনীতি ভালো না, স্বার্থপর। এই বিয়ে নিয়ে রাজনীতি এমন যে হয়, এটা আজকে একটু অল্প মাত্রায় প্রকাশ করলাম। আমিও ১০-১২ জন ঘটকের সাথে কথাবার্তা হয়েছে। আমার নিজের জন্য গিয়েছিলাম। তো যথারীতি আল্লাহর রহমতে বলব এটা যে, আমার সাথে সেরকম পাঙ্গা নিতে পারে নাই। আসলে পাঙ্গা নিতে পারবে কী হবে? আমিও তো পরিশ্রম এস্টাবলিশ হয়েছি আল্লাহর রহমতে। আল্লাহ হায়াত দিছে, আল্লাহ বাপ-দাদার সম্পদ দিছে। এইজন্য পাঙ্গা নিতে পারে নাই। কিন্তু আমার কথা হচ্ছে, যারা যাদের সেই সম্পদটা নেয়, তাদের কী অবস্থা হবে? না জানি তারা কত কষ্ট পাচ্ছে। তো সম্মানিত যুবক ভাইয়েরা, আপনারা অবশ্যই আমার প্রতি বিশ্বাস রাখবেন। আমিও কিন্তু ছেড়ে দিই না আল্লাহর রহমতে। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আমিও কিন্তু তাদেরকে আমি যথাযথ কথা দিয়ে হোক বা আচার-আচরণ দিয়ে হোক বুঝিয়ে দিই। হ্যাঁ, ১ম আমি দেখছি যে মেয়ে পক্ষ ১ম আমার সামনে খুব সুন্দর ব্যবহার করে, কথাবার্তা বলে, মোবাইল ফোনে এটা সেটা। পরে আস্তে, আস্তে জিজ্ঞাসা করে এই যে ১০ টা কোয়েশ্চেন, তোমার কি আছে না আছে হ্যান-ত্যান সিলিং ফ্যান। তো আমি কি করি? আমি ওদের হোয়াটসঅ্যাপে জমির নকশা সহ স্ক্রিনশট পাঠাই দিই। জমি নকশা CSRS চান, আপনি এটা যাচাই-বাছাই করেন। নকশা সব দিয়ে দেয়। ভাই আমি তো ভ্যাট ট্যাক্স দিয়ে রাষ্ট্রে থাকি। আমি তো এতিমখানায় থাকি না। এতিমখানায় লেখাপড়া করছি? বলেন এটা। হ্যাঁ? এখন এটা মাথার উপর দিয়ে যায়। তখন আমি শুধু একটা কথা বলি যে, "আঙ্কেল, আপনার মেয়ের বিয়ের বাজেট কত?" জাস্ট একটা কথা। আমি ১০ টা কথা বলি না। বাস শেষ হয়ে গেছে। ভণ্ডামি প্রকাশ হয়ে গেছে। এই যে নির্মম সত্য একটা ভণ্ডামি। মানে আমাদের দেশটা হচ্ছে কি ভুগি-যুগি মেয়েরা চলে রে ভাই। এই দেশে আমি আগে বলতেছি গরিব দেশ। আপনার ইমানটা ঠিক রাখতে হবে। আপনি শিক্ষা আপনি জানেন আপনি চলে যাবেন। আমার তো ভণ্ডামি দরকার নেই। এই যেটাকে যে বললাম যে আমার সাথে পাঙ্গা নিতে পারে না। কারণ আমি কাগজ কলমে বিশ্বাস করি। আমি কাগজে কলমে বিশ্বাস করি। মুখে কথা বিশ্বাস করি না। আমি তাদের কাগজে আমি হোয়াটসঅ্যাপে ইমোতে পাঠাই দিই। তা চুপ হয়ে যায়। যখন সে বুঝে যে ওর সাথে সুবিধা করতে পারবে না। আর আমি তো বলছি আপনাদেরকে যে আমি তো মধ্যবর্তী বয়স থেকে, থেকে বড় হইছি। আমাদের বড় ভাইদের বিয়ের বাজারে যে একটা বিশ্রী একটা অস্বস্তিকর একটা পরিবেশ। আহা! কতটা কষ্ট করছে ওনারা। একটা ছেলের কি শিক্ষার কি মূল্য নেই? একটা ছেলের কি আখলাক, ঈমান, আমলের কি মূল্য নেই? নম্রতা, ভদ্রতার মূল্য নেই? সব মূল্য কি ছেঁচড়া পোলাপাইন ওই কামলা কাটে তাদের? ছি, ছি, ছি! এটা কোন দেশে আসছে এটা? আসলে বদনা। বদনা বাথরুমে থাকে, বদনা খাবার রুমের টেবিলে থাকে। এই হচ্ছে অবস্থা। ছি, ছি, ছি! এই দেশটা কিভাবে আগাবে? এই দেশটা কিভাবে সভ্য হবে? ওই ফুল প্যান্টে বা লাল জাঙ্গিয়া পরে তো ভাই সোয়াম্যান হয় না। আপনি রা আপনি এখানে থেমে যাবেন। একটা ছেলে যোদ্ধা, একটা পুরুষ যোদ্ধা। সে যুদ্ধ করে ইনকাম করে। সে যুদ্ধ করে ইনকাম করে নিয়ে আসে। ইনকাম করা অনেক কঠিন সৎ পথে। আপনাদের লজ্জা শরম লাগে না? যে আপনারা জেনে শুনে আপনার হারাম টাকা খাওয়ার জন্য আপনাদের পাত্রীর কাছে হ্যান্ড ওভার করতেছেন। এটাতে আপনার লজ্জা পাওয়া উচিত। আবার মুখে, মুখে আ ইসলাম ধর্মের নাম বলেন। ছি, ছি, ছি! মাওলা আলী কি বিয়ে করছে না? মা ফাতেমাকে বিয়ে করছে না? কত টাকা দেনমোহর ছিল। আবার বিয়ে বাজারে নামবেন, আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না। তারপর আপনি কাবিননামা লক্ষ, লক্ষ টাকা করে দিবেন। এই যে আমি সমালোচনা করতেছি, যে আমি মাঝে, মাঝে আমাকে সেভ করতে হয়। আমি এটা ক্ষমা চাই আল্লাহর কাছে। আল্লাহ আপনাদের একটু মাফ-টাফ চাচ্ছি। একটু পরিস্থিতি ভিন্ন আল্লাহ। যা পরিস্থিতির শিকার হয়ে আমাকে একটু এই ক্ষেত্রে একটু বিপদে পড়ে করতে হয়। এটা আমার বিচার আল্লাহ আমার করবে। আসলে ভাই বিয়েটা একটা পবিত্র বন্ধন। যত দ্রুত পারেন এই রাজনীতি বাদ দেন। ছেলেদেরকে ছেলেদের মতন বড় করেন, মেয়েদেরকে বড় করেন। দুনিয়া সম্পদের মূল্য আছে আমি জানি। কিন্তু আমার দেশে একটু দেখেন কজনের সম্পদ আছে? ১৫% মানুষের প্রায় ৭০% প্লাস সম্পদ আছে। জ তারপরে কি সব মেয়েরা কি ১৫% ছেলেদেরকে বিয়ে করবে? এখনো বর্তমান যেটাকে বলেছিলাম যে আমার সর্বশেষ লেটেস্ট অনুযায়ী আমাদের দেশে কিন্তু আ সমস্ত পুরুষ আর নারীর সংখ্যা কিন্তু এখন বর্তমানে ১৮,০০,০০০ ২০,০০,০০০ বেশি মেয়েদের সংখ্যা। এখন সব পুরুষের বিয়ে করার পর তাদের কিন্তু বিয়ে হবে না। আর বিয়ে যদি করতে চায় তার ২য়, ৩য় স্ত্রী হিসেবে থাকতে হবে। এখন যারা বিয়ে রাজনীতি করতেছেন সময় থাকতে তারা অবশ্যই সচেতন হন পারিবারিকভাবে। আপনারা আবেগে চলবেন না, বিবেকে চলবেন। আবেগে অনেক কিছু দেখা সম্ভব, বাস্তব অনেক কঠিন, বাস্তব অনেক কঠিন। এমন কিছুদিন একটা ছোট বয়সে দেখা হলো, সে সিএসসিতে পাস করছে, ভালো চাকরি করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভালো খুবই। সে আমাকে বলল, "ভাই, আমি তো বিয়ে করতে পারতেছি না, এখন তো লেখাপড়ায় ব্যস্ত থাকি, কী করা উচিত?" আমি তাকে বললাম, "ভাই, তুমি যে কথাটা বলতেছো, আছে অনেক বড় ভাই সে কথাটা বলছে। তোমার কিছু করা উচিত না। তুমি বসে থাকো।" কারণটা কি? সেও একটু শেয়ার করল যে, "আমি তো বিয়ে করতে গেছি, পাত্রীপক্ষ আমাকে বলে, 'কই থাকো? কি আছে না আছে?' হ্যান-ত্যান, সিলিং ফ্যান।" তা আমি বললাম, "দেখো, ও তো মূর্খ।
তোমার ভাগ্যটা খারাপ, তোমার শিক্ষিত একটা গার্জিয়ান দরকার, যা তোমার মূলটা বুঝবে। কিন্তু সবাই এখন হয়েছে ভণ্ড হয়ে গেছে, সবাই দুনিয়াদারি বিভক্ত, তার পাত্র চায় না, পাত্রের সম্পদ চায়। এই যে একটা কথা বললাম, পাত্র সম্পদ চায়, বিষয়টা এরকম। ওই যে আমার ওই সিএনজি ড্রাইভার বললো যে পাত্রপক্ষ থেকে এমন সম্পদ চায় যেন পাত্রীর 14 গোষ্ঠী যেন বইবা খেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেন বিষয়। এই যে খাই, এটা কি প্রমাণ হচ্ছে? যার অভাব সে তো চাবে। আর আমাদের সাথে বেশিরভাগ অভাব এরকম। আপনি বিয়ে বাজার নেমে দেখেন, আপনাকে 10টা কোশ্চেন করবে পাত্রীপক্ষ, দরকার পর ডিএনএ টেস্ট করবে। কিন্তু আপনি কটা কোশ্চেন করবে পাত্রীপক্ষকে? একটা করবেন? দেখছেন এর সমস্যা কে? এখানে মেন সমস্যা হচ্ছে এই পাত্রীপক্ষ। তারা রাজনীতি করে বিয়ে নিয়ে। প্রত্যেকটা পাত্রী বাবা মা রাজনীতি করে। মানে তারা মনে করে কি তার মেয়েটাকে অনেক অমূল্য সম্পদ, ডানা কাটা পরি, তার মেয়ের মতো মেয়ে না, কোথাও নাই, সে রাজনীতি করে। আসলে ভুল। এখানে কিন্তু বৈষম্যটা তারা করে, ছেলেরা কিন্তু করে না। এই বৈষম্য করতে গিয়ে তারা কিন্তু পাত্রীপক্ষটাকে মনে করে কি যে ওর টাকা পয়সা আছে, বিয়ে দিয়ে দিলাম। আসলে তার শিক্ষা তো নাই। কিন্তু পরে সে দিন শেষে বুঝে, ছাড়াছাড়ি হয়ে যায়। এক্ষেত্রে একটা বড় ভাইয়ের কথা শেয়ার করতে চাচ্ছিলাম। বড় ভাইটা লেখাপড়া করে অনেক টাকা কামাইছে, 25 বছর ওষুধ ব্যবসা করে। হ্যাঁ, নাম বলবো না। তো বড় ভাই যখন বিয়ে করে, হ্যাঁ, তো আমার ফ্যামিলি থেকে বললো যে ও বিয়ে করছে। আমি বললাম পাত্রীকে, বড় পাত্রী এমবিএ পাস। আমি বলছি মা বিয়েটা টিকবে না। মা হাসে, আরে না টিকবে, ছেলে টাকা আছে। আমি বলছি না মা টিকবে না, মা শিক্ষিত মেয়ে, আর একাডেমিক জ্ঞান নেই ছেড়ে, মূর্খ পাবো না, টাকা পয়সা আছে, যথেষ্ট টাকা পয়সা। 3 মাসের মধ্যে বিয়েটা ভেঙে গেছে। দেখছেন ঘটনাটা কি? আমার মাথায় চুপ হয়ে গেল, কী ব্যাপার? আচ্ছা মা শোনো, মেয়েদের শিক্ষিত তো, তার দৃষ্টিভঙ্গি অন্যরকম, তাকে বাধা দেওয়া যায় না, সে স্বাধীনতা চলাফেরা করতে চাই, সেটা করতে চাইবে। কিন্তু পাত্র তো পুরুষতান্ত্রিক, রাইট? তার সে শিক্ষাটা নেই, সেই শিক্ষিত মেয়ে দেখে বিয়ে করছে, মনে করছে যে শিক্ষিত মা পেলে অবশ্যই হবে। তো 3 মাসের ভিতর তার বিয়েটা ভেঙে গেছে কিন্তু। এই দেখছেন, একদম 3 মাসও হয় নাই। কেন? ওই যে পাত্রী একটু শিক্ষিত, শাশুড়ি আম্মা একটু কথাবার্তা বললে উনি বলতেন আমাদের স্বামী স্ত্রী বেশ আপনার কথা বলতেছেন। এই দেখছেন ঘটনাটা, শিক্ষিত মেয়ে, এই যে সমস্যা। আর আমার কথা হচ্ছে ভাই, শিক্ষিত নেপোলিয়ন বোনাপার্টকে বলছে শিক্ষিত মাধব, নেপোলিয়ন বোনাপার্টকে বলছে আমার গ্রাজুয়েট মাধব। দেখছেন আমরা বাঙালিরা বিশ্বের কথা দর্শন করি, ইতিহাস বিকৃত করি। আপনার মেয়েকে শিক্ষিত করেন, আপনার ব্যক্তিগত বিষয়, আমাদের বিষয় না। এটা সত্য। আমি কথা তো শিক্ষিত মেয়ে হইলে যে জীবন সুন্দর এমন কথা না। দেখছেন শিক্ষিত মেয়ে অনেক সমস্যা হয় কিন্তু, তার কেরিয়ারের সমস্যা হয়, তার জীবন নিয়ে সমস্যা হয়। এবং এমন হয় শিক্ষিত মেয়ে মানুষের বিয়ে হয় না আমার বেশিরভাগ দেখা মতে, 40-50 বিয়ে হচ্ছে। ভাই জীবনটা কত সুন্দর। মৌসুম, যখন যে মৌসুম আছে সেই মৌসুমে আপনার খাওয়া উচিত। বিয়ে বয়স চলে যাচ্ছে, কেরিয়ারটা হয়, কেরিয়ারটা কিন্তু লাইফ টাইম শেষ নাই। কিন্তু এই বিয়ে একটা বয়স থাকে। আমাদের সেই বিয়ে যে আইনটা দেওয়া আছে 18, মেয়েদের 18, ছেলেদের হচ্ছে কত 21। এটা কি ঠিক? 18 বছর কি বিয়ের উপযুক্ত বয়স? তার আগে কি হয়? আমাদের বায়োলজি সায়েন্স কি বলতেছে, মেয়েদের তো ছেলেদের তো একটা বয়স থাকে, যাকে বয়স ক্রিটিক্যাল টাইম দিয়ে বসছে সেই সময়। আচ্ছা ঠিক আছে মানলাম, আপনি বিয়ের বয়সটা মেনে দিচ্ছে, যার যেটা প্রয়োজন হয়। তো আমি রাষ্ট্র থেকে বলতে চাচ্ছি, তা বিয়ের বয়সটা ভেঙে আপনি আইনটাকে বন্ধ করে দেন, যে এত বছর বয়স আপনি বিয়ে করতে পারবেন না। কেন দিচ্ছেন না? এ ভণ্ডামি কেন? আপনি স্টার্ট করে দিচ্ছেন, তো শেষ করবেন এটা? তা এই আইন দিয়ে কি সবার জীবন চলে? অনেক পাত্র আছে, বাবা মা যথেষ্ট সম্পদ আছে, সে বিয়ে করতে পারে না, বসে গুছে নেয়। এটা কি ঠিক? অথচ আপনি কিন্তু বিয়ে আইন করছেন বিয়ের জন্য। যারা পরকীয়া করে, যারা ব্যভিচার করে বা ওই অসামাজিক কাজকর্ম করে, তো তখন তাদের কী হবে বলেন তো? এটা তারা তো 18 আগে অনেকে করে ফেলে, যার যে সমস্যা। ভাই পেটের খিদা যদি 3 বার লাগে 3 বার খান, কিন্তু মনের খিদা কীভাবে মিটাবেন? এটা ঠিক বলেন এটা? আর আপনি কি রাষ্ট্র কি আপনি কি সেই সাপোর্ট দিতে পারবেন যে একটা মানুষ কতদিন বাঁচবে? আপনি গ্যারান্টি দেন দেখি। আপনি রাষ্ট্রময় ক্ষমতা এত শক্তিশালী, সৃষ্টিকর্তার নিচে জনগণ কী খাবে, কী পড়বে, কোথায় যাবে সব নিয়ন্ত্রণ করতে পারেন। তারপরে আজদেরকে বলে দেন যে আমাদের জনগণকে এত বছর আগে তুমি নিতে পারবে না। ভাই এসব ভণ্ডামি বাদ দেন। জীবনটা খুবই সহজ, জীবনটা খুবই সহজ, জটিল করবে না ভাই। দুনিয়াদারি গাড়ি বাড়ি ফ্ল্যাট এত সহজ না রে ভাই। একটা ফ্ল্যাট দাম কোটি টাকার উপরে, আপনার 10 বার বিক্রি করলে হবে না ভাই। একটা বিরিয়ানির দাম আছে 20 টাকা। এসব ভণ্ডামি বাদ দেন। আপনার যে ঢাকা শহর যে দর্শন করে যে গাড়ি বাড়ি করছেন, রাস্তাঘাট জানতো গাড়ি রাস্তা চলা যায় না, কেন করলেন এটা? চিপা রাস্তার ভিতর হাইরাইজ বিল্ডিং করেছে, এটা আপনার টাকা করে নেই, এটা করছেন ওই ডেভেলপারদের টাকা। ডেভেলপার ব্যাংক থেকে টাকা ছাপায় না, আপনার পচা নাড়া ডোবা নাড়া ছিল, এটার মাটি ভর করে বিল্ডিং বানায় ও চলে গেছে। আপনি তো মনে হচ্ছে সুখে আছেন, আসলে না। আপনাকে সরকার ফাঁদে আটকাইছে। আপনি কিছুদিন পর বুঝবেন। আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতা 3টা, যেটা বলতে চাচ্ছে না বলতে বাধ্য হচ্ছে। আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতা যে পরিচালনা হয় 3টা দেশকে অনুসরণ করে হচ্ছে। 1 নম্বর হচ্ছে শাসন ক্ষমতা, ফ্যাসিস্ট সরকার পর্যন্ত 36 জোড়ায়। উত্তর কোরিয়া এক ন্যায়তন্ত্র ছিল, উত্তর কোরিয়ার মধ্যে শাসন চালিত সামরিক বাহিনী, এই যে প্রশাসন ছিল। 2 নম্বর জাপান, জাপানের মতো জাপান এই শিক্ষাটা দিয়েছে যে আপনি রাস্তাটা নিয়ে যাবেন, জনগণ যা মতো সে বিল্ডিং করে নেবে। এই জাপানের কথা অনুযায়ী আপনার কী করে রাস্তা নিয়ে গেছে, বড় রাস্তা, আগে ছিল 4 ফিট, আমার হচ্ছে 12 ফিট, সব জায়গায় না, অনেক জায়গায়।
এই জাপানের কথা অনুযায়ী কিন্তু উন্নয়ন হয়েছে কিন্তু রাস্তাঘাট। তো কী হলো, রাস্তাটা চিবাতে নিয়ে গেছে সুন্দর রাস্তা, ঠিক আছে মানলাম। আমরা যে বুঝি না বুঝি, সবই বুঝি, দেশ বিদেশ সব ঘটনা আমরা বুঝি। আমরা তো এমনি একাডেমিক লাইফটা শেষ করে আসি না রে ভাই, যে আপনার একটা একটা ভুংচুং বুঝে দিবেন। যে বেশি জানে ও চুপচাপ থাকে, এটা মনে রাখবেন। তো এখন কী করলেন, ওই ড্রাইভার আসলো, আপনার ওই গরিব ডোবানালাটাকে ব্যাংক থেকে টাকা পয়সা এনে ঋণ টিন নিয়ে সুদে এনে যেটা হোক আপনার জায়গাটাকে অর্ধেক ডেভেলপ করে দিল, অর্ধেক আপনাকে বসে অর্ধেক বুঝে গেল। এই যে হারেস বিল্ডিং মানুষ পুরো ঢাকা শহর শেষ। বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ভিতরে কিন্তু ভাই মানুষ যারা থাকে তারা কিন্তু আসলে এতটা যোগ্য না, কিন্তু মনে রাখবে। আর থাকেন কেন, ঢাকা শহর থাকতে হবে না? আর যে বিল্ডিং যে বানাইছে, বিল্ডিং যে ভাড়াটা যে না থাকে, আপনার তো প্রচুর ট্যাক্স দিতে হবে। সমস্যা আপনার, আমাদের না তো ভাই। ওই যে একটা কবিতা পড়েছে মানে, বাবুই পাখি বলে শিল্পের ভরায় আমি থাকি মহাশয়কে যে নিজের ঘরে। যে বাবুই পাখি বললো যে আমি আমার কুড়ে ঘরে থাকি শান্তিতে আছি, আর তুমি তো অন্যের বাসা থাকো। কত সত্য, দেখেন কবি কিন্তু পড়ে গেছে কিন্তু অনেক বছর আগে। আপনি ঢাকা শহর একটু দেখেন তো আশেপাশে কী অবস্থা। এখানে কতজন মানুষ নিজ যোগ্যতায় বড় হয়েছে, তারা কেউ যোগ্যতা বড় হয় নাই, সব ব্যাংকের ছাপানো টাকা জিডিপি টাকা ছাপায় না, বিল্ডিং বানিয়েছে, জিডিপি বাড়িয়েছে, আজকে খাবারের দাম বেড়ে গেছে, এইভাবে ধনী হয়ে গেছে। এবার ধনী যাওয়ার কারণে ছেলেমেয়ে লেখাপড়া করে না, তার হুন্ডার দামড়ায় বেড়ায়, আর রাস্তা যখন ঘুরে করে হর্ন বাজায়, আশেপাশে অনেকগুলো ক্যাফে হয়ে গেছে, ফাস্টফুড দোকান হয়ে গেছে, সন্ধ্যা পর বাতি জ্বরে, বাস শেষ হয়ে গেছে। বিয়েটা কঠিন হয়ে গেছে এখন। এখন সবাই মনে করে ছেলের পক্ষ অনেক কিছু আছে। এই যে সমস্যা এখানে, যারা নম্রভদ্র থাকে মধ্যবিত্ত তাদের কিছু থাকে না, তাদের মধ্যে থাকে। হ্যাঁ, তাদের স্ত্রী সম্পদ আছে, ঢাকায় আছে, ঢাকার বাইরে আছে, কিন্তু এরকম নেই। এখন হচ্ছে কি, বিয়েটা হচ্ছে এখানে সম্প্রদোষ পাত্রীপক্ষ বলবে, এটা পাত্রীপক্ষ বেশি বাছাই করে, কারণ ভয় পায় বিয়েতে একটা সম্পর্ক যদি ভুলবার হয়ে থাকে। কত সত্য, আমাদের প্রতিও দেখতে পাচ্ছি, নিউজে দেখতে পাচ্ছি যে মিথ্যা সরকারি ক্ষমতা পরিচয়ে নৌবাহিনী সাবেক কর্মকর্তা 20 থেকে 30টা বিয়ে করে ফেলছে। কত সত্য, এই যে দেখছেন ঘটনাটা কি, মানে বিয়ে করে ফেলছে 20-30, একজন ব্যক্তি 20-30 বিয়ে করে ফেলছে। বাকি ছেলেরা কোথায় যাবে? এই জন্য পাত্রী সংকট। আর সবসময় ফেসবুকে দেখতে পাচ্ছি চাচারা ভাতিজাদের হারিয়ে দিচ্ছে। চাচারা সবসময় ভাতিজাদের পরাজিত করতেছে, তখন ভাতিজা বলে চাচা তোমার জন্য বিয়ে করতে পারি না। এই যে এটা মেন সমস্যা হচ্ছে ভাই আমাদের অর্থনীতি। আপনি যতই মনে রাখবেন, যে ফুরে মধু থাকে না সেই ফুরে মৌমাছি যায় না, আর ধুতরা ফুরে মধু থাকলে মৌমাছি কিন্তু যায়। এখানে সমস্ত কিছু অর্থনীতি। তো যারা শিক্ষিত ভাই বোনেরা আছেন, বিষয়টা হচ্ছে কি আপনাদের দোষ নয়, দোষ না সমাজ। তারা আপনাদের শিক্ষাটাকে মূল্য দিচ্ছে না। তারা দুনিয়াদারির জন্য বিভক্ত, তারা দুনিয়াদারির সম্পদ চায়, তারা হয়তো চাকরি পাচ্ছেন না বিভিন্ন কারণে। আপনি ব্যবসা করবেন ঠিক আছে, কিন্তু বিয়েটা যদি না হয় তারপরে সংসার করবেন কী হবে, ঠিক না? দেখেন বিয়ে হচ্ছে না, দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু জিনাটা খুব সহজ হয়ে গেছে। আপনি বিয়ের জন্য পাত্রী খুঁজে পাবেন না ভাই। আপনি অনলাইন অফলাইনে অনেক ডেটিং করা পাবেন, বায়োডাটা পাবেন যে আমি পেয়েছিলাম। বিয়ে করবে না, বায়োডাটা পাঠায় ডেটিং করার জন্য। যাই হোক, আমি আমার ইমানটা বজায় রাখছি আলহামদুলিল্লাহ, কারণ আমি একদিন মারা যাবো, আল্লাহ আমার বিচার করবেন। কিন্তু আমি ফেস করতেছি, দিন যত যাচ্ছে তত দিন কঠিন হয়ে যাচ্ছে। একটা ছেলে লেখাপড়া করতে করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলে, সে বাড়ি গিয়ে কখন করবে? তাই সুযোগ দিতে হবে। এখন হচ্ছে কি ভাই, লেখাপড়া হচ্ছে মহাভুল। আপনি লেখাপড়া করতে গিয়ে বুড়ো মানে বয়স হয়ে যাচ্ছে 20-25-26 হয়ে গেছে, এখন আপনি বেকার, টাকা পয়সা নাই। এখন পাত্রীপক্ষ যদি বিয়ে করতে চান, আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকরি বাড়ি আছে কিনা সব দেখবে। চাকরি তাকে পাবে কোন গ্রেডের, এটা ভবিষ্যৎ কী। আবার জমি কথা বলবেন, সমস্যা এখানে কত অংশ আছে, কে কী আছে অরিস, মানে দেখছেন বিষয়টা। তা পাত্রীপক্ষ কি সম্পদ নাই, একটু সাহায্য করতে পারে না ছেলেটাকে? সে তো শিক্ষিত, তার তো মাথা আছে, মেধা আছে, সে তো তিলে তাল বানাতে পারবে, তাকে সাপোর্ট দরকার। না, তাকে কেউ নিবে না। পাত্রীপক্ষ হচ্ছে এরকম, সে রাজধানী হিসেবে থাকবে, পুরা রাজপ্রাসাদে যাবে, ফিরতে একটা উদ্বোধন করে ও উদ্বোধন ও থাকবে। মানে এটা তো আমাদের বাংলাদেশের চিন্তা ভাবনা, সে তো কষ্ট করবে এটা না। ওই যে আমার বড় ভাই একটা কথা বলতেন প্রায়, ফ্যান দেওয়া ভাত খায় গল্প করে দই। একটা ভাই ছিল, সে বলতো জেনে তার চেহারা নাম তার পেয়ারা। এই যে অস্থির কথা কথা বলে দুঃখিত আমি। আসলে ভাই রাজনীতি করেন না ভাই, রাজনীতি করা মরবেন। আপনার রাজনীতি আপনি করেন, আপনার ভাগ্য জিজ্ঞাসা করে যাবেন। হয়তো আমি আমার অবস্থায় বুঝবো না, আমি আমার কথা শেয়ার করলাম, এ বিষয়ে কথাবার্তা বলবো না। আপাতত যেটা বোঝাচ্ছি, আর যদি আপনি ইমানদার মুসলমান হয়ে থাকেন, আপনি যদি নবী সুন্নাহ যদি মেনে চলতে চান, অবশ্যই আমাদের আল্লাহ নবী যা বলেছেন সেটা আমাদের অক্ষরে পালন করতে হবে। এই জামানায় আমরা খুবই মুক্তি পাবো যদি আমরা সেই ইসলাম ধর্ম অনুযায়ী যদি আমরা জীবনযাপন করতে পারি, ইসলামিক মাইন্ডেড যাকে বলি আমরা। এখানে আমরা 5 মাস 1 মাস রোজা রেখে কী শিখি, সিয়াম সাধনা করি, আমরা এত নামাজ পড়ি, উন্নতি হচ্ছে, এত এত মসজিদ মাদ্রাসা বানাচ্ছে, আমাদের ইমান আমল কি মজবুত হচ্ছে? আসে না, আমাদের কোথাও একটা ভুল রয়ে গেছে কিন্তু। তো যাই হোক, বিয়ে নিয়ে রাজনীতি এটা খুবই একটা নির্মম কথা বলে গেলাম, অনেক কথা বলে ফেলেছি, যেটা আপনার পার্সোনাল অ্যাটাক হয়েছে, আমি দুঃখিত। আসলে কি আমিও ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, কিন্তু যাই হোক, মন আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে সবাইকে যেন হেফাজত করেন, এবং যত শীঘ্র যে সকল ভাই বোনদের বিয়ে হচ্ছে না বিভিন্ন কারণে, আল্লাহ যেন তাদেরকে অতি সত্ত্বর এই বিয়েটা যেন ক্রাইসিসটা বা এই সমস্যার সমাধান করে দেন। অবশ্যই সেই কামনা করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি আগামী পর্বে আপনার সাথে দেখা হবে, কথা হবে।
টিল দেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি আজকে আমার টপিকটা এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।